রুল জি ম্যাম। 48, তারপরে ডট ডট দিয়ে রাখে, রুল 52, তারপরে হচ্ছে 24, 63, 43, 12, 48, Yes, ma'am. 52, 51। তোমরা কালকে পড়াশোনাগুলো একটু বইতে দেখছো? জি ম্যাম দেখছি। বলো তো এডিএইচ সিক্রেশন স্টিমুলাস গুলা কি কি? এডিএইচ সিক্রেশন হবে কখন? কি কি স্টিমুলাস আছে এডিএইচ সিক্রেশনের জন্য? ম্যাম প্লাজমা হাইপারঅসমোলারিটি, আর হচ্ছে ম্যাম হাইপোভলিমিয়া, তারপর হচ্ছে ম্যাম ডিক্রিজ ব্লাড প্রেশার। হাইপোভলিউমিয়া আর হচ্ছে ডিক্রিজ ব্লাড প্রেশার, মানে লো ব্লাড প্রেশার, এগুলো হচ্ছে এডিএইচ সিক্রেশনের জন্য স্টিমুলাই হিসেবে কাজ করে না? তাহলে বলতো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন যেটা, আমরা কখন বলবো যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন হচ্ছে? ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সারের ক্ষেত্রে না, তোমরা এখন বললা না যে যদি হাইপার অসমোলারিটি হয়, যদি ব্লাড প্রেশার কম থাকে, যদি ব্লাড ভলিউম কম থাকে, তাইলে নর্মালি এডিএইচ সিক্রেশন হওয়ার কথা, নর্মালি। তাই তো বলছো নাকি? যে যদি প্লাজমা জি ম্যাম। হাইপার অসমোলারিটি থাকে, যদি ব্লাড ভলিউম কম থাকে, যদি ব্লাড প্রেশার কম থাকে, তাহলে নর্মালি এডিএইচ সিক্রেশন হওয়ার কথা। এটা হচ্ছে নর্মাল। কিন্তু কারো যদি দেখা যায় যে প্লাজমা অসমোলারিটিও ঠিক আছে, ব্লাড প্রেশারও ঠিক আছে, ব্লাড ভলিউমও ঠিক আছে, তারপরেও তার এডিএইচ রিলিজ হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ। কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। এই যে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কখন বলবো? ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলবো যখন ধরো ব্লাড প্রেশারটা নর্মাল ছিল, ব্লাড ভলিউমও নর্মাল ছিল, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন যেটাকে আমরা ওই যে অসমোলারিটি বলতেছিলাম, অসমোলারিটির কনসেন্ট্রেশনও ভালো আছে, তখন তো এডিএইচ সিক্রেশন হওয়ার কথা না। তারপরেও এই নর্মাল ক্ষেত্রে যখন এডিএইচটা রিলিজ হবে, তখন সেটাকে আমরা বলবো ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিলিজ। তো এডিএইচ এর কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা। এডিএইচ যদি এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে আমার বডিতে, যখন আমার ব্লাড ভলিউম নর্মাল, ব্লাড প্রেশার নর্মাল, প্লাজমা অসমোলারিটিও নর্মাল আছে, এই ক্ষেত্রে যদি এডিএইচ রিলিজ হয় এবং সে যদি বেশি বেশি ওয়াটার টেনশন করে আমার বডিতে, তাইলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কি হবে? তাইলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কি হবে? ম্যাম ডাইলিউট হয়ে যাবে। ডাইলুট হয়ে যাবে, দ্যাট মিনস হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। আগে যেমন আমার 3 লিটার প্লাজমার মধ্যে প্রতি লিটারে সোডিয়াম ছিল 135 মিলিইকুইভ্যালেন্ট পার লিটার, এখন আমার কোনো কারণে ফ্লুইড রিটেনশন হয়ে 4 লিটার হয়ে গেছে। 4 লিটারে তো আর 135 থাকবে না, সেটা ডাইলুট হয়ে 120-25 হয়ে যাবে। তো আমার ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হবে। হাইপোনেট্রিমিয়া যদি হয় ইসিএফ এ, তাহলে ফ্লুইড কোত্থেকে কোথায় মুভ করবে? ম্যাম ইসিএফ থেকে আইসিএফ এ মুভ করবে। আইসিএফ এ মুভ করলে সেলুলার কি ডিহাইড্রেশন হবে নাকি ওভার হাইড্রেশন হবে? ম্যাম ওভার হাইড্রেশন হবে। সেলুলার ওভার হাইড্রেশন হবে, আলটিমেটলি ইডেমা হবে এবং ডেথ হবে। বুঝতে পারছো তো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ রিলিজ? জি কালকে ম্যাম। যে ল্যাগটা ছিল জি সে ম্যাম। জিনিসটা বুঝতে পারছো? ওয়াটার ইনটক্সিকেশন সেম একই জিনিস। কোনো কারণে ওয়াটারের ইনটেক বেড়ে যাবে, ইনটেক যখন বেড়ে যাবে আউটপুট থেকে আমার বডিতে ওয়াটার রিটেনশন হবে, ওয়াটার রিটেনশন হলে ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া হবে, হাইপোসমোলারিটি হবে, ওয়াটার সেলে মুভ করবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে সেলুলার ওভারহাইড্রেশন হবে, সেরিব্রাল ইডেমা হবে, আলটিমেটলি কমা এবং ডেথ হবে। ওয়াটার আউটপুট কমে যায় কোন কারণে? ক্রনিক রেনাল ফেলিওরের পেশেন্টদের। তখন কিডনি কি করে? ইউরিন এক্সক্রিয়েট করতে পারে না। অথবা কোনো পেশেন্টকে তুমি যদি আইভি ইনফিউশন করো, হ্যাঁ, হাইপোটনিক ফ্লুইড দ্বারা অথবা ফ্লুইড উইদাউট সোডিয়াম দ্বারা, তখন তার কি হবে? সোডিয়ামের চেয়ে পানির পরিমাণ বেশি হয়ে যাবে এবং সোডিয়াম ডাইলিউট হয়ে ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া তৈরি করবে। আলটিমেটলি মেকানিজম হচ্ছে একই। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বা। আজকে আমরা শুরু করার কথা ছিল ভলিউম ডিসঅর্ডার। এই প্লাজমা অসমোলারিটি পড়ছিলা কালকে, বই থেকে পড়তে বলছিলাম, একটু দেখছিলা? অসমোলারিটিটা দেখছিলা? প্লাজমা অসমোলারিটি, ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার কত আর কলয়েডাল অসমোটিক প্রেসার কত? প্লাজমা অসমোলারিটি হচ্ছে ধরো টোটাল 280 মিলি অসমোল পার লিটার, এর মধ্যে ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার কত আর কলয়েডাল অসমোটিক প্রেসার কত? ইসরাত জাহান, কথা বলো। ম্যাম ক্রিস্টালয়েডাল হচ্ছে 275 মিলিঅসমোল পার লিটার। ক্রিস্টালয়েডাল না, কলয়েডাল হচ্ছে 1.5 আর ক্রিস্টালয়েডাল হচ্ছে 278.5। আর জি ম্যাম, 278.5 এর মধ্যে সোডিয়াম এবং ক্লোরাইডের হচ্ছে বেশি ম্যাম। 270, আর বাকি জি গ্লুকোজ, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড বা অন্যান্য যে আয়ন এবং ইলেকট্রোলাইট আছে তাদের হচ্ছে বাকি 8.5। ঠিক আছে না? পরীক্ষার জি সময় ম্যাম, তাহলে এই জিনিসটা মনে রাখবা। যখনই জিজ্ঞেস করা হয় তোমাদেরকে যে কলয়েডাল অসমোটিক প্রেসার বেশি নাকি ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার বেশি, তোমরা কেন জানি কলয়েডে চলে যাও। কলয়েডাল অসমোটিক প্রেসার কিন্তু খুবই কম, মনে থাকবে কথাটা। জি কলয়েডাল ম্যাম। অসমোটিক প্রেসারের কাজ কি? কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ কি? কেউ কি জানো কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ কি? তার মানে তোমরা কালকে বই ধরো নাই। বই ধরলে তো অবশ্যই দেখতা। কলয়েডাল অসমোটিক প্রেসার আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার এই দুইটা টার্মের সাথে পরিচিত আছো না? করোনাই ফিজিওলজিতে কলয়েডাল অসমোটিক প্রেসার আর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার পড়ছো? কথা বলো, কথা না বললে কিভাবে বোঝা যায় যে পড়ছো কি পড়ছো না, বা জানো কি জানো না? কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখা, রিটেইন করা, ফ্লুইড রিটেইন করা। কথা বুঝতে পারছো? ব্লাড যে ভেসেল আছে সেই ভেসেলের মধ্যে ফ্লুইড রিটেইন করা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজ কি? তুমি কথাই বলতেছো না। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজ কি? ওয়াটারটাকে ভেসেল থেকে বের করে দেওয়া। তাহলে কলয়েডালের কাজ হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে পানি ধরে রাখা, ফ্লুইড ধরে রাখা। তাহলে যদি কোনো কারণে কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায় তাহলে পানি কি হবে? ভেসেল ছেড়ে কোথায় বের হয়ে যাবে বলো? ভেসেল ছেড়ে এটা কোথায় বের হয়ে যাবে? তোমরা কি শুনতে পাচ্ছ নাকি সবাই ল্যাপটপ অন করে দিয়ে চলে গেছো? শুনতেছি ম্যাম। কলয়েডাল অসমোটিক প্রেসারের কাজ হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখা। তাহলে যদি কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায় তাহলে ফ্লুইড কি হবে? ব্লাড ভেসেল ছেড়ে চলে যাবে কোথায়? টিস্যুতে। ইন্টারসেলুলার স্পেসে। টিস্যুতে না, ইন্টারসেলুলার স্পেসে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে না, দুইটা সেলের মাঝখানে যে ফ্লুইড গুলা থাকে জি ম্যাম। সেখানে চলে যাবে, সেখানে চলে যাবে, বুঝছো? তাহলে জি ম্যাম। সেখানে যদি চলে যায় তাহলে ওখানে কিন্তু আগেও ওয়াটার ছিল,
আমরা যে ফ্লুইডের ডিস্ট্রিবিউশন পড়ছি সেখানে আমরা দেখছি যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে 14 লিটার ফ্লুইডের মধ্যে 11 লিটার ফ্লুইড থাকে এক্সট্রা সেলুলার ইন্টারসেলুলার স্পেসে। তাহলে সেখানে যদি আরো বেশি ফ্লুইড জমা হয় তখন সেটাকে কি বলা হবে? ওই কন্ডিশনটাকে কি বলা হয়? ইডেমা বলা হয়। মনে থাকবে? তোমরা পড়ছো কিন্তু ব্লাডে যখন তোমরা অ্যালবুমিন গ্লোবিউলিন পড়ছো, অ্যালবুমিনের কাজ কি পড়ছো যে ইট মেইনটেইন দ্য 80% প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেসার। পড়ছো না? ইট মেইনটেইন দ্য জি ম্যাম 80% কলোয়েডাল অসমোটিক প্রেসার। তো তখন তোমরা বুঝে পড়ো নাই যে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে সে কি করে, ব্লাড ভেসেলের মধ্যে সে ওয়াটার বা ফ্লুইড ধরে রাখে। তো যখন কলোয়েডাল অসমোটিক প্রেসার কমে যাবে তখন কি হবে? Water goes out of the blood vessel and accumulate into the interstitial space to develop edema. This phenomenon is seen in liver cirrhosis nephrotic syndrome, where concentration of plasma colloid decrease to decrease the plasma colloidal osmotic pressure. যদি কোনো কারণে আমার বডি থেকে প্রোটিন লস হয়, যেমন তোমরা এখন রোগের নাম শুনলা লিভার সিরোসিস অথবা নেফ্রোটিক সিনড্রোম, হ্যাঁ, বা যে কোনো কারণে ধরো কারো যদি তোমরা দেখছো, তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, কোয়াশিওর করে কি হয়? কোয়াশিওর করে কি হয়? ম্যাম প্রোটিন লস হয়। ওকে, প্রোটিন লস হয়। তাহলে যখন প্রোটিন লস হচ্ছে আমরা তো বলতেছি যে অ্যালবুমিন ইজ রেসপন্সিবল ফর মেইনটেইনিং 80% প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেসার। হ্যাঁ, তাহলে অ্যালবুমিন নাই, তাহলে কলোয়েডাল অসমোটিক প্রেসার কমে যাবে। তাহলে যদি কমে যায় কলোয়েডাল অসমোটিক প্রেসার তখন ফ্লুইড কি হবে? সে ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইডটাকে সে ধরে রাখতে পারবে না। ফ্লুইড ব্লাড ভেসেল চলে যাবে ইন্টারসেলুলার স্পেসে, সেখানে গিয়ে ফ্লুইড ভলিউম বাড়ায় দিবে। সেটা বাড়লে তখন হবে কি? তখন হবে ইডেমা। ইডেমা মনে আছে তো? আমরা যে কোয়াশিওর ছবি দেখছিলাম সেখানে ইডেমা দেখছিলাম না, যে সব পানিতে টসটসে হয়ে ফুলে যায়, যে মনে আছে না? কথা বলো, মনে আছে? তোমাদেরকে পড়ায় কোনো মজা নাই, তোমরা পড়ো না, কিছু না। তোমাদেরকে আমি কালকে এত করে বললাম যে এবিসি বইটা তোমরা একটু পড়বা। এই যে তোমরা যে প্লাজমা অসমোলারিটি যেটা ছিল, প্লাজমা অসমোলারিটির উপরেই তো এই যে কলোয়েডাল অসমোটিক প্রেসার টেসার নিয়ে কথা লেখা আছে। যে যদি অসমোটিক প্রেসার ইসিএফ এ বাড়ে তাহলে পানি কোথায় মুভ করবে, যদি আইসিএফ এ বাড়ে তাহলে কোথায় মুভ করবে, তারপরে যদি কলোয়েডাল অসমোটিক প্রেসার বাড়ে তাহলে কি হবে। হ্যাঁ, এই জিনিসগুলো লেখা আছে না? এগুলো তোমাদেরকে জানতে হবে। এই যে অসমোটিক প্রেসার পড়াচ্ছি, কি কারণে পড়াচ্ছি? যদি কোনো দরকারই না থাকে, এত দরকার আছে পড়ানোর, যখন ডাক্তার হবা, ইমার্জেন্সিতে ডিউটি করবা, বা এই যে ওটিতে পেশেন্ট অ্যাসিস্ট করবা, ব্লিডিং এর পেশেন্ট অ্যাসিস্ট করবা, বা ফ্লুইড লসের পেশেন্ট অ্যাসিস্ট করবা, তখন তুমি স্যালাইন সিলেকশন তাহলে কিভাবে করবা? যে কোন ফ্লুইড তুমি পেশেন্টকে ইনফিউশন করবা। এখন দেখা গেছে তুমি এই পেশেন্ট আসছে তোমার কাছে, তুমি সেরাম ইলেকট্রোলাইট করছো, করে দেখছো কি তার ব্লাডে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি, তাহলে তুমি কি তাকে আইসোটনিক বা হাইপারটনিক সলিউশন তাকে ইনফিউশন করতে পারবা? সোডিয়াম তার অলরেডি বেশি না ম্যাম। আছে, তুমি কি তাকে হাইপারটনিক বা আইসোটনিক ইনফিউশন দিতে পারবা? না জি ম্যাম না ম্যাম। ম্যাম পারবা না। কারণ কি? কারণ হাইপারটনিক দিলে বা তার সোডিয়ামের কনসেন্ট্রেশন আরো বেড়ে যাবে, আরো যখন বেড়ে যাবে সব ফ্লুইড আইসিএফ ছেড়ে চলে আসবে হচ্ছে ইসিএফ এর মধ্যে। তাইলে হবে আইসিএফ এ সেলুলার ডেভেলপ করবে, সেল শ্রিঙ্ক করবে, পেশেন্ট আরো উল্টা মরে যাবে। আবার ধরো তুমি ইমার্জেন্সিতে ডিউটি করতেছো, হ্যাঁ, খুব ব্লিডিং এর একটা পেশেন্ট আসলো তোমার কাছে, সিভিয়ার হেমোরেজ, তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বাস অ্যাক্সিডেন্ট করছে বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বা এনি হাউ তার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, সে তোমার কাছে আসছে, পেশেন্ট তোমার কাছে। এখন তুমি কখন তার থেকে ব্লাড নিবা, তার ক্রস ম্যাচিং করবা, ডোনার আসবে, ডোনারের সাথে ক্রস ম্যাচিং করবা, তার রুট স্ক্রিনিং করবা, ব্লাড কালেকশন করবা, ব্লাড দিবা, এটা একটা লেন্দি প্রসিডিউর, মিনিমাম 2 থেকে 3 ঘন্টার দরকার। এই সময় পেশেন্ট মরে যাবে?
তখন তুমি তাকে কি দিবা? ডেক্সট্রান দিবা, অ্যালবুমিন দিবা। এগুলা কি? এগুলা হচ্ছে কলয়েডাল সলিউশন। তো তুমি তো যখন তুমি তাকে ডেক্সট্রান দিবা বা কলয়েড দিবা, সেই কলয়েড কি করবে? ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখবে। হ্যাঁ, ফ্লুইড ধরে রাখবে, ব্লাড ভলিউমটাকে মেনটেন করবে। এগুলা খুবই ইন্টারেস্টিং জিনিস। যদি না বুঝে পড়ো তাহলে তো আর মজা লাগবে না, বাট যখন পড়বা তখন মজা লাগবে। তাহলে যখন কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায়, কম হলেও 1.5 মিলিঅসমোল, যদিও শুধু অনেক কম, তারপরেও এটার কাজ হচ্ছে সে ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইড ধরে রাখে। যদি কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায় তাহলে ফ্লুইড চলে যাবে ইন্টারসেলুলার স্পেসে, ইডেমা হবে। আর যদি কলয়েডাল অসমোটিক প্রেসার বেড়ে যায়, মানে আমি যখন পেশেন্টকে অ্যালবুমিন দিব, হ্যাঁ, তখন তার কলয়েডাল অসমোটিক প্রেসার বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? Water from extravascular space move to the intravascular space to expand the blood volume. কথা বুঝতে পারছো আমার? বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। বুঝতে পারলে ভালো, বুঝাটা মনে থাকবে যদি নিজেরা একটু পড়ো। তোমাদের এবিসি বইতে এখন রিসেন্ট এডিশনের খবর আমি জানি না, তবে যেখান থেকে এই যে ইয়েগুলা শুরু হয়েছে, এই যে প্লাজমা অসমোলারিটি, হ্যাঁ, ক্যালকুলেটেড অসমোলারিটি, তার আগে পরে এই জিনিসগুলো আছে। ইসিএফ এ অসমোটিক প্রেসার বেশি হলে কি হবে, আইসিএফ এ অসমোটিক প্রেসার হলে বেশি হবে, কলয়েডাল অসমোটিক প্রেসার কত, ক্রিস্টালয়েডাল অসমোটিক প্রেসার কত, কার কন্ট্রিবিউশন কি, হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে তুমি প্লাজমা অসমোলারিটি ক্যালকুলেট করবা, মেজার্ডের সাথে এটা ডিফারেন্সটা কিভাবে বের করবা, সব জিনিস আমি তো পড়াচ্ছি, স্লাইডে তো আছে, তারপরেও ওখানেও আসছে। একটু যদি না পড়ো তাহলে তো জিনিসগুলা মনে থাকবে না। তাইলে আমরা যেটা বলতেছিলাম যে ক্যালকুলেটেড অসমোলারিটি আমরা বাই করি, অসমোলার গ্যাপটা বের করি হচ্ছে মেজার্ড অসমোলারিটির সাথে ক্যালকুলেটেড অসমোলারিটি। ক্যালকুলেটেড হচ্ছে যে 2 সোডিয়াম, গ্লুকোজ আর ইউরিয়া অল আর মেজার্ড ইন মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওইটাতে ফেলার পরে যেটা বের হবে সেটা হচ্ছে ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি। আর যেটা আমরা আইসিইউ তে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি সেটা হচ্ছে মেজার্ড অসমোলারিটি। এই দুইটা ডিফারেন্স হচ্ছে নরমালি 12 মিলিঅসমোল পার লিটার। কি কি কারণে প্লাজমা অসমোলার গ্যাপ বেড়ে যেতে পারে? কারো যদি গ্রস হাইপারপ্রোটিনেমিয়া থাকে বা হাইপারলিপিডেমিয়া থাকে, কারো যদি কিটোএসিডোসিস বা ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে, বা ক্রনিক রেনাল ফেলিওর থাকে, অ্যালকোহল পয়জনিং থাকে, এইসব পেশেন্টদের ক্ষেত্রে অসমোলার গ্যাপ বেড়ে যেতে পারে। কারণ আমরা যে ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেট করি সেই ফর্মুলার মধ্যে দেখো আমরা প্রোটিনটাকে ঢুকাই নেই। প্রোটিনেরও তো একটা অসমোটিক প্রেসার আছে, যতই কম হোক না কেন আছে একটা অসমোটিক প্রেসার, কিন্তু সেই প্রোটিনটা কিন্তু আমাদের ফর্মুলার মধ্যে নাই। সো কোনো কারণে যদি প্রোটিনের কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে যায় তাইলে আর ক্যালকুলেশনের মধ্যে আসলো না, তাইলে তখন কি হবে? আমি আইসিইউ তে দেখলাম কারো অসমোটিক প্রেসার আছে 300 আর আমি মেজার করছি হচ্ছে 200। এই যে একটা ডিফারেন্স, এইসব কারণে আমার অসমোলার গ্যাপটা বেড়ে যাবে। কথা বুঝতে পারছো? ম্যাম এখন আসো আমরা শুরু করব হচ্ছে ভলিউম ডিসঅর্ডার। ভলিউম ডিসঅর্ডার খুবই ইম্পর্টেন্ট একটা মানে টপিকস। ভলিউম ডিসঅর্ডার হচ্ছে দুই ধরনের, হাইপোভলিউমিক ডিসঅর্ডার আর একটা হচ্ছে হাইপার ভলিউমিক ডিসঅর্ডার। হাইপোভলিউমিক ডিসঅর্ডার যেটা, সেটাকে আবার বলা হয় ভলিউম কন্ট্রাকশন, ভলিউম কন্ট্রাকশন। আর যেটা হাইপার ভলিউমিক সেটাকে বলা হয় ভলিউম এক্সপানশন। কথা মনে থাকবে? তার আগে জানার আগে একটা জিনিস দেখো, always indicate disorder of ECF, not ICF. Because sodium is the major osmotically active ion in ECF. Total body sodium content determine the ECF volume. Deficiency or excess of total body sodium content causes ECF volume depletion or volume overload accordingly. মানে ডেফিসিয়েন্সি হলে ECF ভলিউম ডিপ্লেশন হবে আর সোডিয়ামের এক্সেস হলে ভলিউম ওভারলোড হবে। Serum sodium concentration does not necessarily reflect the total body sodium. মানে সেরামে শুধু সোডিয়ামের কনসেন্ট্রেশন দ্বারা তোমার টোটাল বডির সোডিয়াম কনসেন্ট্রেশন কত সেটা সবসময় যে একই রকমের রিফ্লেক্ট করবে তা না, একটু ডিফারেন্স থাকতে পারে।
তাইলে আলটিমেটলি আমরা যেটা বুঝলাম যে ভলিউম ডিসঅর্ডারটা হচ্ছে শুধুমাত্র ইসিএফ রিলেটেড এবং এটা সেরাম সোডিয়ামের সাথে সোডিয়াম কনসেন্ট্রেশনের সাথে বডির টোটাল সোডিয়াম কন্টেন্টের সাথে ইসিএফ ভলিউমটা ডিটারমাইন করে। এই দুইটা জিনিস মনে রাখবা যে ভলিউম ডিসঅর্ডার ইন্ডিকেট দ্য ডিসঅর্ডার অফ ইসিএফ আর sodium is the major osmotically active ion, so total body sodium content determine the ECF volume. এই কথাটা যেন মনে থাকে। এই দুইটার কথা মনে রেখে আমরা এখন ভলিউম ডিসঅর্ডারের মধ্যে ঢুকবো। আমি আগেও বলছি যে দুই ধরনের ডিসঅর্ডার থাকে, হাইপোভলিউমিক আর একটা হচ্ছে হাইপারভলিউমিক। যেটা হাইপোভলিউমিক সেটা হচ্ছে সল্ট ডেফিসিট স্টেট, এটা হচ্ছে স্টেট অফ ডিহাইড্রেশন। আর হাইপারভলিউমিক ডিসঅর্ডার যেটা সেটা হচ্ছে সল্ট এক্সেস স্টেট, এটা হচ্ছে স্টেট অফ ওভারহাইড্রেশন। এই দুইটাকেই আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ধরো আইসোটনিক, হাইপোটনিক আর হাইপারটনিক। আইসোটনিক হাইপোভলিউমিয়া, হাইপোটনিক হাইপোভলিউমিয়া, হাইপারটনিক হাইপোভলিউমিয়া। আইসোটনিক হাইপারভলিউমিয়া, হাইপোটনিক হাইপারভলিউমিয়া, হাইপারটনিক হাইপারভলিউমিয়া। কথা বুঝতে পারছো? মেইন ক্যাটাগরি দুইটা, হাইপোভলিউমিয়া আর হাইপারভলিউমিয়া। এই প্রত্যেকটাকে আবার তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, আইসোটনিক, হাইপোটনিক আর হচ্ছে হাইপারটনিক। The basic homeostatic challenge, gain or tonic solution, it affect only ECF volume. যদি তুমি আইসোটনিক সলিউশন তোমার বডিতে ইন্ট্রোডিউস করা হয় বা আইসোটনিক সলিউশন যদি তোমার বডি থেকে কোনো কারণে লস হয়ে যায়, তাহলে কি হবে? ইট এফেক্ট করবে অনলি দ্য ইসিএফ ভলিউম। আর যদি গেইন অর লস অফ পিওর ওয়াটার যদি লস হয়, তখন কি হবে দেখো, ভলিউম চেঞ্জেস proportionately in both the ECF and ICF compartment, osmotic changes in each are equal. যদি পিওর ওয়াটার লস হয় বা গেইন হয়, তখন ভলিউম ইসিএফ এবং আইসিএফ এ প্রপোর্শনেটলি চেঞ্জ হবে এবং অসমোটিক চেঞ্জেসও ইকুয়াল হবে। গেইন অর লস অফ পিওর সল্ট যদি লস হয়, তাহলে কি হবে? সোডিয়াম ইজ কনফাইন্ড টু দ্য ইসিএফ কম্পার্টমেন্ট, সো লস রেজাল্ট ইন ভলিউম শিফট ফ্রম ইসিএফ টু আইসিএফ। মানে সোডিয়াম যদি ইসিএফ থেকে লস হয়, তখন কি হবে? অসমোলারিটি কমে যাবে। অসমোলারিটি যদি কমে যায় ইসিএফ এ, তাহলে ফ্লুইড কি হবে? ইসিএফ থেকে আইসিএফ এ মুভ করবে। এই কথাটাই এখানে বলছে। এন্ড গেইন রেজাল্ট ইন ভলিউম শিফট ফ্রম আইসিএফ টু ইসিএফ। হাইপোভলিউমিয়া একটু কারো কাছে যদি খাতা কলম থাকে তাইলে লিখে ফেলো। আমরা যে বলছিলাম যে, সরি এক মিনিট, আইসোটনিক হাইপোভলিউমিয়া আর হচ্ছে হাইপারটনিক হাইপোভলিউমিয়া। আইসোটনিক হাইপোভলিউমিয়া, হাইপারটনিক হাইপোভলিউমিয়া আর হাইপোটনিক হাইপারভলিউমিয়া। 6টা টাইপ তো, হাইপোভলিউমিয়া আর হাইপারভলিউমিয়া। এই দুইটা মেইন টাইপের মধ্যে তিনটা 6টা ক্যাটাগরি। এই 6টা ক্যাটাগরি এই 6টা ক্যাটাগরির মধ্যে আইসোটনিক হাইপোভলিউমিয়া, হাইপারটনিক হাইপোভলিউমিয়া আর হচ্ছে হাইপোটনিক হাইপারভলিউমিয়া, এই তিনটা একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে। কথা মনে বুঝতে পারছ? হাইপোভলিউমিয়ার দুইটা, আইসোটনিক আর হচ্ছে হাইপারটনিক।
আর হাইপারভলিউমিয়ার মধ্যে যেটা হচ্ছে হাইপোটনিক হাইপারভলিউমিয়া, এই তিনটা থাকবে একেবারে ঝাঁঝরা মুখস্থ। কথা বুঝতে পারছো? ম্যাম তাহলে আইসোটনিক যে হাইপোভলিউমিয়া, এই আইসোটনিক হাইপোভলিউমিয়াতে কি হচ্ছে দেখো, ইট অকার্স when আইসোটনিক হাইপোভলিউমিয়া, তার মানে আমার এখানে ফ্লুইড লস হয়েছে, ফ্লুইড লস, ঠিক আছে, আইসোটনিক ফ্লুইড লস হয়েছে। It occurs when proportionally the same amount of water and salt is lost from the body, that is isotonic fluid loss. Osmolarity of the lost fluid is 300 milliosmol per liter, মানে বুঝাচ্ছি আমরা আইসোটনিক ফ্লুইড লস হয়েছে। আইসোটনিক মানে যে ফ্লুইড লস বলতে কি বোঝাচ্ছে, যে আমার প্লাজমা অসমোলারিটি হচ্ছে 280 থেকে 300 মিলিঅসমল পার লিটার। সো ওই রেঞ্জের মধ্যে আমার প্লাজমা যেটা ফ্লুইড যেটা লস হয়েছে তার অসমোলারিটিটাও প্লাজমা অসমোলারিটির সমান। Sodium concentration of lost fluid is equal to plasma. Body total sodium content decrease, যেহেতু সোডিয়াম লস হয়েছে সো টোটাল কন্টেন্ট কি হবে, ডিক্রিজ হবে। ইসিএফ ভলিউম ডিক্রিজ হবে, আইসিএফ ভলিউম নরমাল হবে। যেহেতু অসমোটিক প্রেসার সমান আছে, ইসিএফ থেকে কোনো ফ্লুইড আইসিএফ এ যাবে না, বা আইসিএফ থেকে কোনো ফ্লুইড ইসিএফ এ আসবে না। Osmolarity normal in both ECF and ICF. এটার কজ কি, যদি সিভিয়ার হিমোরেজ হয়, হ্যাঁ, যখন ব্লাড লস হয়, কারো খুব সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়, তখন তো আর ওই সোডিয়াম বেশি যায় না আর পানি বেশি যায় না, মানে যা যায় সব একসাথেই যাইতে থাকে। তো সিভিয়ার হিমোরেজ, লস অফ স্মল ইন্টেস্টাইনাল কন্টেন্ট বাই ফিস্টুলা অর আইলিওস্টোমি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সিক্রেটরি ডায়রিয়া, পলিইউরিক ক্রনিক রেনাল ফেলিউর, এইসব ক্ষেত্রে কি হয়, আমার আইসোটনিক ফ্লুইড লস হয়। আইসোটনিক ফ্লুইড লস হয় এবং সেই ক্ষেত্রে আমার কি হবে, আইসোটনিক হাইপোভলিউমিয়া হবে। সিভিয়ার হিমোরেজ হবে, লস অফ স্মল ইন্টেস্টাইনাল কন্টেন্ট বাই ফিস্টুলা এন্ড আলিওস্টমি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সিক্রেটরি ডায়রিয়া, আরেকটা হচ্ছে পলিইউরিক ক্রনিক রেনাল ফেলিওর। কজগুলা একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকতে হবে। যদি কেউ এত নিতে না পারো যে সোডিয়ামের কি হচ্ছে, ইসিএফ এর প্রেসার কি, আইসিএফ এর প্রেসার কি, যে একটু বুঝে পড়বা তার জন্য ভালো। আর যে প্যারা নিতে না পারো অন্তত টাইপ গুলা পড়বা, আর সাথে প্রত্যেকটার কজ আছে, 6টার যে কজ গুলো আছে সেই কজ গুলা একেবারে ঝাঁঝরা মুখস্থ থাকবে, ঠিক আছে। নাম্বার টাইপ হচ্ছে কি হাইপারটনিক হাইপোভলিউমিয়া। এখানে আমার ফ্লুইড লস হয়েছে, কিন্তু ফ্লুইড লস হওয়ার পরে আমার যে ব্লাড আছে সেটা হাইপারটনিক হয়ে গেছে। তার মানে কি, তার মানে কি বলো, আমার যে ফ্লুইডটা লস হয়েছে এখন আমার ব্লাড আছে হাইপারটনিক, মানে আমার ব্লাডে সোডিয়াম বেশি, আমার ব্লাডে সোডিয়াম বেশি। তাইলে আমার যে ফ্লুইড লস হয়েছে সেটা কি ছিল, সোডিয়াম বেশি ছিল নাকি কম ছিল? কম ছিল সোডিয়াম। একটু বুদ্ধি খাটায় বলো, হ্যাঁ সোডিয়ামটা কম ছিল। নর্মালি ফ্লুইড তো হচ্ছে আইসোটনিক, মানে সোডিয়াম পানির একটা ব্যালেন্স আছে। তো যখন আমার ব্লাডে হাইপারটনিসিটি ডেভেলপ করছে, হাইপারটনিসিটি মানে সোডিয়ামের কন্টেন্ট বেড়ে গেছে, তার মানে কি আমার বডি থেকে সোডিয়াম যায় নাই, বা সোডিয়ামটা কম গেছে, পানিটা বেশি গেছে। তাইলে সেই ফ্লুইডের নাম হচ্ছে কি হাইপোটনিক ফ্লুইড। সো এই হাইপারটনিক হাইপোভলিমিয়া হয় কেন, ডিউ টু hypotonic fluid loss. It usually occurs when proportionally more water is lost than the salt from the body. কথা বুঝতে পারছো? ম্যাম যেহেতু হাইপোটনিক ফ্লুইড লস হয়েছে, সো যে ফ্লুইডটা লস হয়েছে সেই মানে লস্ট ফ্লুইডের অসমোলারিটি হচ্ছে প্লাজমা অসমোলারিটির চেয়ে কম, 300 বা 280-র চেয়ে কম। এখানে 300টাকে স্ট্যান্ডার্ড ধরে কথা বলছে। Sodium concentration of lost fluid is less than that of plasma. Body total sodium content is decrease. Decrease এখন তুমি বলতে পারো যে ম্যাডাম ফ্লুইড তো হাইপারটনিক আছে, আমার ব্লাডে সোডিয়াম বেশি আছে।
ব্লাডে সোডিয়াম বেশি আছে ঠিক আছে, কিন্তু পানির সাথে অল্প হইলেও সোডিয়াম গেছে। তো আমার টোটাল সোডিয়াম যদি থেকে থাকে 1 কেজি, সেখান থেকে যদি আমার 10 গ্রামও কমে, সো আমার টোটাল সোডিয়াম কন্টেন্ট তো কমলো। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে কথা। ইসিএফ এন্ড আইসিএফ ভলিউম ডিক্রিজ। ইসিএফ ভলিউম ডিক্রিজ হয়েছে কেন? ডিউ টু ফ্লুইড লস। আর আইসিএফ ভলিউম কেন লস হয়েছে? যখন ইসিএফ এ হাইপারটনিসিটি ডেভেলপ করছে, তখন আইসিএফ থেকে ফ্লুইড আবার ইসিএফ এ চলে গেছে, সেজন্য কি হচ্ছে, আইসিএফ এও লস হয়েছে। অসমোলারিটি ইনক্রিজ ইন বোথ ইসিএফ এন্ড আইসিএফ। শুরুর দিকে ইসিএফ এ বাড়ছিল, দেন পরে যখন আবার ফ্লুইড এদিক থেকে ইসিএফ এ চলে যাবে, তখন আইসিএফ এ অসমোলারিটি বেড়ে যাবে। ঠিক আছে, এইটার কজ হচ্ছে, আমি যেটা মনে রাখি, যত সিভিয়ার আছে সব সিভিয়ার দিয়ে বলবা, যে সিভিয়ার ডায়রিয়া, হ্যাঁ, তারপরে বলবা সিভিয়ার ভমিটিং, তারপরে বলবা সিভিয়ার সোয়েটিং, সিভিয়ার বার্ন, ডায়রিটিক অ্যাবিউজ, মানে সিভিয়ার যেটা ইউরিনে অসমোটিক ডায়ালিসিস, এগুলা হচ্ছে কি হাইপারটনিক হাইপোভলিউমিয়ার কজ। বুঝতে পারছো? হ্যাঁ, Yes, ma'am. আজকে এতটুকু থাক। তোমরা এই জিনিসগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করো। জিনিস যদি একটু বুঝে পড়ো, আর যদি একান্তই কারো ব্রেইনে না কুলায়, তাহলে কি করবা, টাইপ গুলা পড়বা, এবং টাইপ গুলার সাথে অন্তত কি ধরনের ফ্লুইড লস হয়েছে সেটা পড়বা, আর সাথে কজ গুলা একেবারে ঝাঁঝরা মুখস্থ রাখবা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ভলিউম ডিসঅর্ডারটা শেষ করব। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।